প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। রাজনীতিতে শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি অশনি সংকেত। ক্যাম্পাস রাজনীতি হয়ে উঠেছে উত্তপ্ত। বিশেষভাবে গত মঙ্গলবার দিনব্যাপী চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। আর এখন আবার উত্তপ্ত হয়ে উঠেছে নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তো গতকাল বুধবার থেকে শুরু করি। গতকাল বুধবার ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এক গুরুতর অভিযোগ করেছেন এক ছাত্রদল নেতার বিরুদ্ধে, ছাত্রদল নেতা আলাউদ্দিনের বিরুদ্ধে, মোহাম্মদ আলাউদ্দিন। তো মোহাম্মদ আলাউদ্দিন মোসাদ্দেক আলীকে হুমকি দিয়েছে তার দাঁত রাখবে না, কারণ মোসাদ্দেক আলী দাতাল, তার দাঁত ভেঙে ফেলা হবে। ছাত্রদলের অন্যান্য কর্মীদের সঙ্গে নিয়ে গতকাল দুপুরে এই হুমকি দেন ছাত্রদল নেতা আলাউদ্দিন। মোসাদ্দেক গতকাল বুধবার দুপুরে প্রক্টর অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। তো অভিযোগ থেকে যা জানা যায় তাতে করে মোসাদ্দেক দুপুরের দিকে 1:30টার দিকে কলাভবনের পেছনের ফটকের সামনে দিয়ে ক্লাসে যাবার চেষ্টা করছিলেন। সেখানে আলাউদ্দিন আরও কয়েকজন ছাত্রদল কর্মী সহ তার পথ রোধ করেন এবং তাকে বলেন, তুই দাতাল, তোর দাঁত থাকবে না, তোর দাঁতগুলো ভেঙে ফেলব, এই হুমকি দেন এবং তাকে গালিগালাজ করেন। আর কারণ হিসেবে উল্লেখ করেন যে মোসাদ্দেক নাকি ফেসবুকে আলাউদ্দিনের নামে কোনো উল্টোপাল্টা লিখে কোনো পোস্ট দিয়েছে। সেই রাগ থেকে আলাউদ্দিন তাকে এই হুমকি দেন, এমনটিই জানা যায়। আচ্ছা, তো এখন আলাউদ্দিন সম্পর্কে সামান্য জেনে নেওয়া ভালো। মোসাদ্দেক আলীর কথা তো বললাম, ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক। আলাউদ্দিনের ছাত্রত্ব শুরু হয় 2006-07 সেশনে। প্রিয় দর্শক শ্রোতা, একবার চিন্তা করুন, 2006-07 সেশনের ছাত্র আলাউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ আজ থেকে 20 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। শিক্ষাবর্ষের বিভিন্ন রাজনৈতিক মামলার কারণে তিনি লেখাপড়া কন্টিনিউ করতে পারেননি। না পারবার কারণে 2015-16-তে আবার তিনি পুনঃভর্তি হন, তখনও তার লেখাপড়া ঠিকঠাক করতে পারেননি। 2023-24 সনে আবার দ্বিতীয়বার ভর্তি রিনিউ করেন। অর্থাৎ গত 20 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই চলেছেন একের পর এক মোহাম্মদ আলাউদ্দিন। তো আমি এখন মোসাদ্দেক আলীর পরিস্থিতি চিন্তা না করে আলাউদ্দিনের চিন্তা করছি। আলাউদ্দিনের তো এত বছরের লেখাপড়া শেষ করে চাকরি করে রিটায়ারমেন্টের বয়সে যাবার সময় হয়ে গেছে। তো সেই আলাউদ্দিন এখনও বিশ্ববিদ্যালয় ছাড়তে পারেনি। তো এই হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি, আর এই হলো ক্যাম্পাস রাজনীতি। প্রিয় দর্শক শ্রোতা, তো সেই আলাপে এখন যাব না। তো গতকাল বুধবার দিয়ে শুরু করেছিলাম। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ভয়াবহ রকমের উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং আশেপাশের এলাকা। তো জানা যাচ্ছে সেটিও একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। তো ডাকসু নেতা এবি জুবায়ের এবং মোসাদ্দেক আলী, গতকালকের মোসাদ্দেক আলী। তো এবি জুবায়ের ডাকসুর সমাজসেবা সম্পাদক, আর মোসাদ্দেক আলীর পরিচয় আপনাদের দিয়েছি। তো এই দুজন আজ সন্ধ্যার পর শাহবাগ থানার সামনে ছাত্র দলের নেতাকর্মীদের দ্বারা হামলা এবং মারধরের শিকার হয়েছেন। এবং শুধু তাই না, এক পর্যায়ে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করাতে হয়েছে, চিকিৎসার জন্য তারা সেখানে গেছেন। তো মোসাদ্দেক এবং জুবায়ের কেন গেলেন শাহবাগ থানায়, একটু ভূমিকার দরকার আছে। পটভূমি হলো একটি ফেসবুক পোস্ট, যেই ফেসবুক পোস্টে কিনা অভিযোগ আছে যে সেখানে কুরুচিপূর্ণ বক্তব্য আছে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান সম্পর্কে। সেই ফেসবুক পোস্টের কারণে উত্তেজনা ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে, আর সেই উত্তেজনা বশত তারা জুবায়ের এবং মোসাদ্দেকের উপর আজ হামলা করেছে। তো শিবির নেতা ফরহাদ জানান যে যেই পোস্টের বিষয়ে ছাত্রদলের আপত্তি বা অভিযোগ, সেই পোস্টটি মূলত ছাত্রলীগের এক আইডি থেকে, ঈশান চৌধুরী নামের এক আইডি থেকে এক ছাত্রলীগ কর্মীর প্রকাশ করা হয়, প্রথমে পাবলিশ করা হয়। সেটি ছাত্রদল অভিযোগ করে যে অরণ্য আবির নামে আসলে ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন গত বছরের ডাকসু নির্বাচনে আবদুল্লাহ আল মাহমুদ, এইটি প্রচার করেছেন।
সেই আপত্তিকর পোস্টটি। যদিও ফরহাদ অভিযোগ করেছেন যে ছাত্রলীগের ঈশান চৌধুরীর ফেসবুক থেকে সেটি প্রকাশিত হয়েছে। তো এই অভিযোগের উপর ভিত্তি করে ছাত্রদলের নেতাকর্মীরা রেগে ছিলেন ডাকসু নেতাকর্মীদের বিষয়ে, আর সেই রাগ তারা আজ প্রকাশ করলেন শাহবাগ থানার সামনে। তো এদিকে যেই আবদুল্লাহ আল মোহাম্মদ মাহমুদের কথা বলা হলো, আবদুল্লাহ আল মাহমুদ আজ শাহবাগ থানায় গিয়েছিলেন আজ সন্ধ্যায় তার নিজের নিরাপত্তার জন্য, যেহেতু তার নামটি তার ফেসবুক থেকে তার আইডি থেকে একটি আপত্তিকর পোস্ট ছড়িয়ে পড়েছে বলে বলা হয়েছে, যা কিনা পরবর্তীতে দাবি করা হয়েছে যে এটি ফেক। মাহমুদ এটির সঙ্গে জড়িত না, বা তার আইডি থেকে এটি প্রকাশিত হয়নি। তাই নিজের নিরাপত্তার জন্য মাহমুদ প্রিএমটিভ অ্যাকশন হিসেবে শাহবাগ থানায় গিয়েছিলেন একটি জিডি করবার জন্য। আর সেখানে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে অবরোধ করে রাখেন শাহবাগ থানায়। প্রায় 1 ঘন্টা এরকম চলে, তিনি জিডি করতে পারেননি। শেষে খবর পেয়ে ডাকসু নেতা জুবায়ের এবং মুসাদ্দেক শাহবাগ থানায় যান বিষয়টি ফয়সালা করবার জন্য। সেখানে তারা ছাত্রদলের নেতাকর্মীদের মারধর এবং হামলার শিকার হন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে, এক পর্যায়ে ছাত্রদলের রাকিবকে সেখানে যেতে হয়। রাকিবুল ইসলাম রাকিব সেখানে যান রাত 9টার দিকে। গেলে রমনা জোনের ডিসি জনাব মাসুদ সহ তারা জুবায়ের এবং মুসাদ্দেককে শাহবাগ জামে মসজিদের পেছনের ফটক দিয়ে বের করে দেন এবং ঢাকা মেডিকেল কলেজে যাওয়ার ব্যবস্থা করেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে। শেষে রাত 9টার পর আবার সাদিক কায়েমের নেতৃত্বে, ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসুর একদল নেতাকর্মী এবং ছাত্র শিবিরের কর্মীরা শাহবাগ থানা এলাকায় যান। সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের উপর বোতল নিক্ষেপ করেন। শেষে শিবিরের পক্ষ থেকে মিছিল করা হয় বিষয়টির প্রতিবাদে, ছাত্রদলের পক্ষ থেকে মিছিল বের করা হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায়। তো পরিস্থিতি এখন এই জায়গায় আছে, যা কিনা ভয়াবহ বললেও কম হবে। 2 মাসও হয়নি, বেয়ারলি 2 মাস হয়েছে বিএনপি সরকার এসেছে, সরকার গঠন করেছে। তো এখন যদি ছাত্রদল এই আচরণ করে যা তারা করেছে, তাহলে বলবো আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বা আওয়ামী লীগের অন্যান্য ছাত্র সংগঠনগুলো তারা তো কমই করেছে। তারা ফেসিবাদকে যেই মাত্রায় নিয়ে গিয়েছিল, আমরা ভেবেছিলাম সেইটি বোধহয় চূড়ান্ত মাত্রা, এর চেয়ে চূড়ান্ত কোনো ফেসিবাদের ফর্ম হতে পারে না। কিন্তু আমরা ভুলছিলাম প্রিয় দর্শক শ্রোতা। 2 মাসের মাথায় ছাত্রদল যা করছে, যেই দুঃসাহস তারা দেখাচ্ছে, সেটি তো অকল্পনীয়। কোনো উদাহরণে সেটি যথেষ্ট হবে না। বিশ্বে এমন নজির কোথাও আছে কিনা আমাদের সন্দেহ হয়। আওয়ামী লীগের এবং ছাত্রলীগের সময় লেগেছিল 2-1 বছর, 12 বেশি। 2 মাসের মাথায় তারা এটি করেনি। তো প্রিয় দর্শক শ্রোতা, বিষয়টি পরিষ্কার বোঝা যাচ্ছে, ছাত্রদল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলগুলোর ভূমিধস বিজয় সহ্য করতে পারছে না, না পারাই স্বাভাবিক, কারণ উইনার্স টেক অল এমন আপ্তবাক্যেই কিন্তু আমরা আছি। তো যেহেতু তাদের দল বিজয়ী হয়ে সরকার গঠন করেছে, তাহলে বিশ্ববিদ্যালয়গুলোতে অন্যরা কেন নেতৃত্ব দেবে? ছাত্র শিবির সমর্থিত প্যানেলগুলো কেন নেতৃত্ব দেবে? ছাত্র দল সেটা সহ্য করবে কেন? যদিও বিষয়টি গণতান্ত্রিক উপায়ে বৈধভাবে ছাত্রদের ভোট নিয়ে, সমর্থন নিয়ে তারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে কেন্দ্রীয় ছাত্র সংসদে তারা জয়ী হয়েছে এবং কেন্দ্রীয় ছাত্র সংসদগুলো গঠিত হয়েছে। তাতে কি হয়েছে? গণতন্ত্র, ডেমোক্রেসি, ছাত্রদের ভোট সমর্থন, তাতে কি আসা যায়? মূল কথা হলো বিএনপি এখন সরকারে, তাই ছাত্রদল অন্যদের সহ্য করবে কেন? বিষয়টি কিন্তু এখানে গিয়ে দাঁড়িয়েছে। তো পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিরেক্টলি ইন্টারভিন করতে হবে, কারো ওপর তিনি নির্ভর করতে পারবেন না। কারণ তার স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কয়েকদিন আগে আস্ফালন করে বলেছিলেন আর কোনো মবতন্ত্র বাংলাদেশে হবে না। এর চেয়ে বড় মবের কোনো উদাহরণ কি হতে পারে? শাহবাগ থানার ভিতরে জিডি করতে গিয়েছেন একজন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাকে ঘিরে রাখা হয় এবং ছাত্রদল দাবি করেছে এক পর্যায়ে তারা পুলিশকে বলে তাদেরকে কাস্টডিতে নেবার জন্য। ছাত্রদল কে শাহবাগ থানার লোকদের, শাহবাগ থানার পুলিশম্যানদের বলবার জন্য কাকে তারা কাস্টডিতে নেবে, তাকে কারা কাস্টডিতে নেবে না, বাট সেটি তারা করেছেন। তো কি বলবো, আসলে ভাষা পাচ্ছি না। তো সালাউদ্দিন আহমেদের উপর তিনি নির্ভর করতে পারবেন না প্রধানমন্ত্রী। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে ব্যর্থ হয়েছে, তার পদত্যাগের দাবি জোরালো করতে হবে। এই বিষয়ে সরাসরি ছাত্র দলের নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বসতে হবে এবং ছাত্র দলের লাগাম টানতে হবে এক্ষুনি, নাও অর নেভার।
না হলে এইটি তার পতনের অন্যতম কারণ হবে। ছাত্রদল বিএনপি সরকারের পতনের অন্যতম কারণ হবে এবং পতন ঘটতে খুব বেশি সময় লাগবে না বলে মনে হচ্ছে। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকবার জন্য এবং এতক্ষণ আমাকে সহ্য করবার জন্য ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা জানাবেন।